রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে? আর যদি অনুষ্ঠিত হয়ও, এই নির্বাচনে কে জয়লাভ করবে? সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে। এনসিপির উদ্যোগে তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে। ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল এর বাইরে হাতে গোনা কয়েকজন টোকাই ছিল, এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে এই স্বাগত জানাচ্ছিল। রাসেল স্কোয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী। এদিকে ঢাকা শহরে কালকে রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে। বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে। তো এই ককটেলটা কেন ফুটলো, কারা ফুটালো, সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা, বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে, তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই, কিন্তু ককটেল ফুটেছে। আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই 16 মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থা রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার, এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনূসের সাথে। গত 7 মাস তার সাথে কোনো যোগাযোগ নেই, তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো, যার প্রেস উইং নাই, যিনি গত 16 মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি, হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন? এটা কিসের আলামত? এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল, হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ, তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় নয়, একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ। এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে। কি হচ্ছে তাহলে? এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইউনূস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না। তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন। তিনি আহ, অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন, এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে ডক্টর ইউনূসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। হি ইনভেস্টেড এ লট অফ মানি। তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন, এবং বলা যায় যে 72% অর্থ ডক্টর ইউনূসের মাধ্যমে এখানে এসেছিল। মানে সে এই টাকাটা জোগাড় করেছিল। তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি। তো এখন যখন তিনি গ্যাড়াকলে পড়ছে, তিনি কিন্তু, এবং তার চেলারা বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, 50 বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায়। তো 5 বছর, 50 বছরের এই ক্ষমতা মোহ ত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন। এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান। ডক্টর ইনুস এই গত 16 মাসে যেটা করেছেন, তিনি সবাইকেই হোপ দিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন তিনি বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন। বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে। তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল, মাঠে যারা কাজ করেছে। বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না। আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির। এই অভ্যুত্থানটা, এই যে জঙ্গি অভ্যুত্থানটা, হিজবুত তাহরির, জামাত শিবির এরাই করেছে। ইনুস ওয়াজ মাস্টার মাইন্ড, ওয়াকার ওয়াজ এ মাস্টার মাইন্ড। ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল। তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে, এখন ইনুস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে, এবং ইনুসের পছন্দের দল হলো জামাতে ইসলাম। এবং জামাতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান। সুতরাং এখন ইনুস
সেনাপ্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাত ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায়। ইতিমধ্যেই সেনাপ্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইউনূসের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি, এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে এবং ডক্টর ইউনূসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে, আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান। এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। বিএনপিকে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না। বিএনপিকে রানার আপ করতে পারে আর কি। জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কি করতে হবে? কারণ জামাতে ইসলাম স্বাভাবিক উপায়ে স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না, সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে, তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় অনেক আসনেই বেড়ে গেছে। তারা এমনভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং এখানে সেনাবাহিনীর এক অংশকে কাজে লাগানো হবে এবং অলরেডি ডিজিএফআই কে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান, যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে জামাতের পক্ষে কাজ করে। এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে। তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট জামাতকে ভোট দিতে বলছে এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা, নইলে ভোট দিতে যাইতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে। জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো এই হলো জামাত মোটামুটি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এবং তাদের সাথে রয়েছে প্রশাসন, তাদের সাথে রয়েছে ডক্টর ইউনূস এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার খান। তাহলে বিএনপির কি হবে? বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না, বিএনপির তারা কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটকে টার্গেট করেছে, তাদের কোনো অবস্থায় জিততে দেবে না। তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে। তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না, কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিপুলেশন করতে চায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে। এই কারণে মির্জা আব্বাসের আসলে 50-50 অবস্থান। মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে, কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না। মির্জা ফখরুল যদিও রাজাকারের বাচ্চা এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে, একটা ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন, রণাঙ্গনে তো জানিনি, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেননি, তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন। এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না। এই বাস্তবতায় ডক্টর ইউনূস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে এবং সেটি নিয়ে যেহেতু ইউটিউবে কথা বলছি, গ্র্যাজুয়ালি বলবো। সব সত্য সব সময় বলা যায় না, এটা একটা ইউটিউবের সমস্যা। তবে আমার এই গতকাল থেকে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেই কলিটা হলো যে ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর রাতে। আধার রাতে যে ফুল ফোটে সেটা ধুলোয় ঝরে যায় ভোরবেলাতে। পরের লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা কোন গান এটা এটা আপনাদের জন্য কুইজ রইল প্রিয় দর্শক। বলুন তো এটা নজরুল ইসলামের কোন গানের লাইন বললাম? এবং আমার মনে হয় যে এই দুটো লাইন শেষমেশ ডক্টর ইউনূসকেও গাইতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।